আপনার হাতে বর্তমানে কিছু ক্যাশ টাকা আছে। এই টাকা ব্যাংকে রাখবেন, নাকি সোনা বা গোল্ড কিনবেন, নাকি সঞ্চয়পত্র কেনা ভালো হবে, নাকি জমিতে ইনভেস্ট করবেন? অনেকেই সিদ্ধান্তহীনতায় কিন্তু ভুগছেন। এই প্রত্যেকটা সেক্টরে আপনি যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিছু সুবিধা অসুবিধা রয়েছে, যা বিনিয়োগের আগে জেনে নেওয়া উচিত এবং আপনার সিদ্ধান্তহীনতা থেকে একটু হলেও মুক্তি দিবে। প্রথমে কথা বলবো ব্যাংকে টাকা রাখা নিয়ে। এটা আমরা সকলেই জানি। ব্যাংকে টাকা রাখতে গেলে ভালো ব্যাংকে ডিপোজিট করতে হবে, যাতে নিরাপদ এবং সহজে টাকা তোলা যায়। বর্তমানে কিছু ব্যাংকে গ্রাহকরা গিয়ে টাকা রেখে চাহিদা মতো আমানত তুলতে পারছেন না। তাই অবশ্যই নিজের সদায়িত্বে আগে এই বিষয়টা যাচাই বাছাই করতে হবে। ব্যাংকে টাকা রাখতে হলে অবশ্যই ফিক্সড ডিপোজিটে রাখবেন। এতে রেট বেশি পাওয়া যায়, 9 থেকে 13% মতো, যা মূল্যস্ফীতিকে ট্র্যাকেল দিতে পারে। আদারওয়াইজ টাকার মান কমবে যদি আপনি সেভিংস বা কারেন্ট বা এসএনডি অ্যাকাউন্টে রাখেন। লেনদেন সহজ ও স্বচ্ছ হবে, নিয়মিত ইন্টারেস্ট পাওয়া যায়। ইন্টারেস্ট চাইলে আপনি সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে রাখলেন, নিজে ইচ্ছা হলো তুললেন, ইচ্ছা হলো তুললেন না, আপনার সেভিংস অ্যাকাউন্টেই ওই ইন্টারেস্টের অর্থ পাওয়া যাবে। অথবা আপনি এমআইএস বা টার্ম ডিপোজিট বা ডাবল বেনিফিট স্কিম এগুলো করতে পারেন। এগুলো তুলনামূলক সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের চেয়ে বেটার বেনিফিট দিবে। আর সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখলে মুনাফার হার তুলনামূলক 2 থেকে 3%, যা মুদ্রাস্ফীতির কারণে টাকার মান খেয়ে ফেলে। এটি হলো মূল অসুবিধা। ব্যাংকে টাকা রাখলে কিছু চার্জ এবং ট্যাক্স কেটে নেয়, যদি সেটাও তুলনামূলক কম। ব্যাংকে টাকা রাখার সুবিধা অসুবিধা নিয়ে প্রথমে আলোচনা করা হয়ে গেল। দ্বিতীয় বিনিয়োগ মাধ্যম হলো সোনা কেনা বা গোল্ডে ইনভেস্টমেন্ট। ভিডিওটা লাইক করে দিবেন যাতে পরবর্তীতে ব্যাংকিং রিলেটেড ভিডিও আপনার কাছে পৌঁছে যায়, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। সোনার গহনার বদলে সোনার বার কিনলে দীর্ঘ মেয়াদে লাভ পাওয়া যায়। সোনার গহনায় কিছু সোনা কিন্তু মার যায়, কিন্তু সোনার বার কিনে রাখলে সেক্ষেত্রে মার যায় না। এটা হলো বড় সুবিধা। মুদ্রাস্ফীতির সময় সোনার দাম সাধারণত বাড়ে। আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বেশি, সহজে বিক্রি করা সম্ভব হয় এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকটে সোনা নিরাপদ সম্পদ হিসাবে ধরা হয়। সোনাকে কিন্তু আপনি প্রাকৃতিকভাবেই নিতে পারবেন উত্তোলন করে। এটা কিন্তু বর্তমান সময়ে ল্যাবে কোনোভাবে বানানো সম্ভব নয়। সো এটা কিন্তু একটা বেটার ছিল। আর সোনার অসুবিধা হচ্ছে বিক্রির সময় বাজারের দাম থেকে 20% কম মূল্য দিয়ে গণনা করা হয়। এটা সাধারণত বাংলাদেশে যেই সোনার জুয়েলার্সগুলো রয়েছে এবং সোনার সমিতি রয়েছে বাজুস, তারা কিন্তু এটা নির্ধারণ করে। যার ফলশ্রুতিতে আজকে আপনি হয়তো বা 1 লাখ টাকার সোনা কিনে রাখলে আপনাকে হয়তো বা 2 বছর বা 3 বছর পর গিয়ে ওই দাম থেকে 20% বাদ দিবে। অর্থাৎ 2-3 বছর পর বাজারে যেই মূল্য হবে সেই মূল্য থেকে বাদ দিবে 20%। তবে বর্তমান সময়ে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সোনার দাম 2025 সালের প্রথম দিকে 1,20,000 টাকা ভরি ছিল, যা বর্তমান সময়ে চলে এসে এই সেপ্টেম্বর মাসে অলমোস্ট 1,80,85,000 টাকা ভরি। তো 2025 সাল শেষ হতে হতে এটা 2 লক্ষ টাকাতে গিয়ে লাগবে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং যদি আমি 26 সালের কথা বলি, লাস্টের দিকে গিয়ে এটা হয়তো বা কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যে 3 লক্ষ টাকা ভরিও লাগতে পারে। তবে সেক্ষেত্রে বিনিয়োগের আগে বাজারটা বিবেচনা করবেন। নিরাপদ সংরক্ষণ খরচ বা ঝুঁকি থাকে, কেননা অনেক সময় বাড়িতে আপনি বেশি পরিমাণ সোনা বা গোল্ড রাখলে চুরি ডাকাতির একটা বিষয় কিন্তু এসে থাকে। আর সোনার গয়না কিনলে মেকিং চার্জ বেশি হয়, ফলে আপনার লাভ কিন্তু তুলনামূলক কমে যায়। বুঝতে পারছেন? আর সোনা থেকে নিয়মিত আয় হয় না, শুধুমাত্র মূল্য বৃদ্ধি হলেই লাভ হয়। এই প্রত্যেকটা বিষয় কিন্তু দৃষ্টি নজরে রাখতে হবে। এরপরে কথা বলবো সরকারি সঞ্চয়পত্রে। সরকারি নিরাপত্তা থাকে, ঝুঁকি নেই সঞ্চয়পত্রে। নির্দিষ্ট সময় পর পর স্থির মুনাফা পাওয়া যায়। যেমন 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে 3 মাস পর মুনাফা পান, এবং এটা বর্তমান সময়ে কিন্তু ট্রেজারি বন্ড বিল মূল্যস্ফীতির উপর ভিত্তি করে মুনাফার হার কম বেশি হয়ে থাকে 6 মাস পর পর। এবং এক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা সহজ ও স্থিতিশীল হয়, দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্য আয় পাওয়া যায়। এবং সঞ্চয়পত্রে পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্রে আপনারা কিন্তু প্রত্যেক মাসে মুনাফা নিতে পারেন। বাংলাদেশ সঞ্চয়পত্র হলে সেটা সাধারণত দেখা যায় 1 বছর বা 5 বছর পরে আপনার মেয়াদের উপর ভিত্তি করে মুনাফা নিতে পারেন। অসুবিধার মধ্যে রয়েছে সঞ্চয়পত্র 1 বছর হবার আগেই যদি আপনি ভেঙে ফেলেন, তাহলে আপনাকে যেই মুনাফা দেওয়া হয়েছে সরকার কর্তৃক, সেই মুনাফা থেকে
টাকা কেটে নেওয়া হবে মূল। তো 1 বছর 2 বছর 3 বছর বা 4 বছর পর্যায়ক্রমে শেষ হলে বা 5 বছর শেষ হলে তারপরে যদি ভাঙান, সেক্ষেত্রে আপনার মুনাফার টাকা কিন্তু কেটে নেওয়া হবে না মূল টাকা থেকে। এই বিষয়টির দিকে নজর রাখবেন। আর মুদ্রাস্ফীতির হার বেশি হলে প্রকৃতপক্ষে লাভ কমে যায়। বর্তমান সময়ে এই 2 নম্বর পয়েন্টটা কার্যকর নয়। বর্তমানে মুদ্রাস্ফীতি হয়তোবা 9% এবং সঞ্চয়পত্রের সর্বশেষ রেট বিবেচনায় 11% এর উপর কিন্তু মুনাফা রয়েছে। পরিবার সঞ্চয়পত্র বা পেনশনার সঞ্চয়পত্র বা বাংলাদেশ সঞ্চয়পত্র বা 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মুনাফার উপর আপনার কিছুটা ট্যাক্স রয়েছে। সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে 5% ট্যাক্স, 5 লক্ষের বেশি বিনিয়োগে 10% হারে ট্যাক্স অবশ্যই কিন্তু কর্তনযোগ্য। দীর্ঘমেয়াদী লক ইন পিরিয়ড থাকে, অর্থাৎ আপনার সঞ্চয়পত্রের ধরনের উপর ভিত্তি করে 5 বছর সর্বোচ্চ, সর্বনিম্ন 3 বছর মেয়াদ হয়ে থাকে। আর মেয়াদ পূর্তির আগে যদি ভাঙাতে চান, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়মের উপর কিন্তু ভাঙাতে হবে, যেটা 1 নাম্বার পয়েন্টে বলে দিয়েছি। 4 নাম্বারে রয়েছে জমি কেনা। জমি কিনলে লাভ নাকি লোকসান? জমি কিনতে হলে অবশ্যই টাউন বা শহর অঞ্চলে কিনতে হবে, ভালো পজিশনে, বিশেষ করে রাস্তার পাশে বা রাস্তা থেকে হয়তো বা আপনার 5 মিনিটের রাস্তা, এইরকম পজিশনে কিনবেন মেন রাস্তা থেকে। তাহলে একটা সময় দেখা যাবে দীর্ঘমেয়াদী যদি জমি রাখতে পারেন, দাম অনেক বড় হবে এবং দাম বাড়লে আপনি কিন্তু বিক্রি করলে সেক্ষেত্রে লাভবান হবেন। আর ভাড়া দিয়ে নিয়মিত আয় করা যায় যদি বাড়ি বা দোকান বানালে, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আর মুদ্রাস্ফীতি থেকে সুরক্ষা দেয় জমি, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট বিষয়। সম্পদ হিসাবে উত্তরাধিকারী কিন্তু দেওয়া যায় জমি হিসাবে। আর অসুবিধার মধ্যে কি রয়েছে? প্রাথমিক খরচ বেশি রেজিস্ট্রেশন এবং ট্যাক্সের ক্ষেত্রে। জমি কেনাবেচার সময় সাধারণত দ্রুত নগদে কিন্তু রূপান্তর করা যায় না। অনেক ক্ষেত্রে ক্রেতা খুঁজতে হয়, মিনিমাম 2 মাস 3 মাস 4 মাস আপনাকে সময় দিতে হয় একটা জমি বিক্রি করতে গেলে। জমির দলিল বা মালিকানা সংক্রান্ত সমস্যার জটিলতা হতে পারে। জমি যখন ক্রয় করবেন, সেক্ষেত্রে খাজনা খারিজ এগুলো করা আছে কিনা সে বিবেচনায় দেখতে হবে। প্লাস জমিটা উত্তরাধিকারী সূত্রে সিএসএসএ আরএস রেকর্ড কিভাবে পর্যায়ক্রমে এসেছে, এগুলোর ধারাবাহিকতা দেখতে হবে। এগুলোর ধারাবাহিকতা না দেখে যদি জমি কিনেন এবং জমিটা যদি জাল দলিলের মাধ্যমে বা কোনোভাবে আপনি ক্রয় করেন, সেক্ষেত্রে কিন্তু জটিলতা বাড়বে। পরবর্তীতে আপনার মূল অর্থ যাবে, যে আপনার কাছে জমি বিক্রি করেছে সে তো আপনার অর্থ ফেরত দেবে না। রক্ষণাবেক্ষণ খরচ এবং কর দিতে হয়, অর্থাৎ জমির খাজনা দিতে হয়। যদিও এটা এখন অনলাইনে চলে এসেছে, খুবই তুলনামূলক কম। আগের মতো আপনার হচ্ছে ওই এসিল্যান্ড অফিসে গিয়ে বা ইউনিয়ন অফিসে গিয়ে আপনাকে খাজনাটা পরিশোধ করতে হয় না। গ্রামীণ এলাকায় জমির দাম তুলনামূলকভাবে কম বাড়ে, সেক্ষেত্রে গ্রামীণ অঞ্চলে জমি না কেনাই বেটার। এখান থেকে আশা করি আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। অন্যের কথায় প্ররোচিত না হয়ে আর্থিক বিষয়ে নিজের জ্ঞানে নিজে অবশ্যই সিদ্ধান্ত নিয়ে থাকবেন। আমরা এটাই বলি সব সময়। আশা করি ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন।